ওকে ডিয়ার স্টুডেন্টস, আজকে যে টপিকটা তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে সাইন্যাপটিক ট্রান্সমিশন। আগের দিন আমরা সাইন্যাপসের স্ট্রাকচার আর সাইন্যাপসের প্রপার্টির ব্যাপারে আলোচনা করেছিলাম। আজকে চলো সাইন্যাপটিক ট্রান্সমিশনের ব্যাপারে কিছু জেনে নিই। তো আগের দিনে যে ছবিটা দেখিয়েছিলাম, এখানে দেখো সাইন্যাপটিক ট্রান্সমিশনের একটা খুব বেসিক ডায়াগ্রাম দেওয়া আছে। এই ডায়াগ্রামটা আমরা দেখতে পাচ্ছি যে কীভাবে একটা প্রি সাইন্যাপটিক নিউরন থেকে একটা পোস্ট সাইন্যাপটিক নিউরনে নিউরো ট্রান্সমিটার্সের মাধ্যমে সাইন্যাপটিক ট্রান্সমিশন হচ্ছে। ওকে, তো এখানে আমরা কী কী দেখছি না, এখানে দেখো যখন ওয়েভ অফ ডিপোলারাইজেশনটা প্রিসাইনাপটিক টার্মিনাল এন্ডে চলে আসছে, তো সেখানে কী হচ্ছে না, কিছু ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম আয়ন চ্যানেলস আছে, সেগুলো খুলে যায়। সেগুলো খুলে গিয়ে তারা কী করে না, যখন ক্যালসিয়াম ইনফ্লাক্স করায়, ক্যালসিয়াম যখন ভেতরে ঢোকে প্রিসাইনাপটিক টার্মিনাল এন্ডের ভেতরে ঢোকে, তখন কি হয় না, এই ক্যালসিয়ামগুলো এই ভেসিকেলগুলোকে এই পোস্ট প্রিসাইনাপটিক যে মেমব্রেন আছে সেখানে ফিউজ করতে সাহায্য করে। ফিউজ করে তারা এক্সোসাইটোসিসের দ্বারা তাদের যে কন্টেন্টসগুলো আছে সেই কন্টেন্টসগুলো তারা এতে ওই সাইন্যাপটিক ক্লেফটের মধ্যে ঢেলে দেয়, এবং পরবর্তীকালে এই নিউরোট্রান্সমিটারগুলো পোস্ট সাইন্যাপটিক মেমব্রেনে যেসব রিসেপ্টার্সগুলো আছে সেই রিসেপ্টারের সাথে বাইন্ড করে তারা যেহেতু এই রিসেপ্টার্সগুলো আর লিঙ্ক টু আয়ন চ্যানেলস, তো বিভিন্ন আয়ন চ্যানেল খুলে যায়, যেমন সোডিয়াম আয়ন চ্যানেল খুলে দিয়ে সোডিয়াম ইনফ্লাক্স করায়। সোডিয়াম ইনফ্লাক্সের জন্য ডিপোলারাইজেশন হয়, এবং তার জন্য এই ইম্পালসটা প্রিসাইন্যাপটিক টার্মিনাল থেকে এটা পোস্ট সাইন্যাপটিক নিউরনে চলে আসে। আচ্ছা, এখানে দেখো একটা অ্যানিমেশন দেখে নিই। এইটা ওয়েভ অফ ডিপোলারাইজেশনটা আসছে, এসে কী করছে, এই দেখো ক্যালসিয়াম চ্যানেলগুলো খুলে গেলো, ক্যালসিয়াম এসে ক্যালসিয়াম ওই ভেসিকেলগুলোকে কী করলো না, তোমার ফিউজ করে, দেখো ক্যালসিয়াম ঢুকে ভেসিকেলগুলোকে নিয়ে গিয়ে ফিউজ করিয়ে দিল, ফিউজ করে তাদের কন্টেন্টগুলো সাইন্যাপটিক ক্লেফটে দিয়ে দিল, এবং এই নিউরোট্রান্সমিটারগুলো দেখো এন্টি রিসেপ্টার্স দেখতে পাচ্ছ তোমরা, এই রিসেপ্টারের সাথে নিউরোট্রান্সমিটারগুলো বাইন্ড করে তারা কী করলো না, তারা তাদের নির্দিষ্ট যে কাজটা, যেমন ওই ভোল্টেজ গেটের যেসব এই লাইগ্যান্ড গেটের যেসব আয়ন চ্যানেলসগুলো আছে সেগুলো খুলে দিতে এই ওয়েভ অফ ডিপোলারাইজেশনটা পোস্ট সাইন্যাপটিক নিউরনে এটা ট্রান্সমিটেড হয়ে গেল। তো এইটা হচ্ছে বেসিক কনসেপ্ট অফ দ্য নিউরোমাস্কুলার অফ দ্য সাইন্যাপটিক ট্রান্সমিশন। চলো এখানেও দেখে নাও, এখানেও সুন্দর একটা, এখানে কীভাবে ভেসিকেলগুলোকে ডকিং করছে, ওই ডকিং প্রোটিনগুলো সেগুলো এখানে দেখানো হয়েছে। দেখো কী সুন্দর এরা করে এগুলোকে আমরা বলছি ডকিং প্রোটিন, হ্যাঁ, ভেসিকেলগুলোকে ফিউজ করতে সাহায্য করছে। আচ্ছা, এখানেও দেখো, এখানেও সেম, ভেসিকেলসগুলো ঘোরাফেরা করছে, তারা ফিউজ করে তাদের কন্টেন্টসগুলোকে সাইন্যাপটিক ক্লেফটে ঢেলে দিল, এবং এই নিউরোট্রান্সমিটারগুলো ও সাইন্যাপটিক মেমব্রেনে যে রিসেপ্টার্সগুলো আছে তাদের সাথে বাইন্ড হলো। দেখো রিসেপ্টারগুলো তোমরা দেখতে পাচ্ছ পোস্ট সাইন্যাপটিক মেমব্রেনে, এবং এটা ইনসেটে একটা দেখছো যে কীভাবে ইলেকট্রিক্যাল ইম্পালসটা, সাইন্যাপসের ইম্পালসটা কীভাবে সাইন্যাপসের দ্বারা যে নার্ভের যে ইম্পালসগুলো কীভাবে খুব দ্রুত গতিতে তারা ট্র্যাভেল করছে। এখানে দেখো আগের দিন আমি বলেছিলাম যে কীভাবে ওই ডকিং অ্যান্ড ফিউশন অফ দ্য ভেসিকেলস হয়, সেটা আবার তোমরা দেখে নাও। এখানে ভেসিকেলের মধ্যে কী আছে না, ভেসিকেলের মধ্যে দু ধরনের প্রোটিন আমরা দেখতে পাই, সাইন্যাপ্টোব্রেভিন আর সাইন্যাপ্টোগ্যামিন, ঠিক আছে। আর প্রি সাইন্যাপটিক মেমব্রেনে আমরা কী প্রোটিন পাই না, দু ধরনের প্রোটিন পাই, সিনট্যাক্সিন আর SNAP25। ওকে, এখানে দেখো না কী হয় না, একটা কমপ্লেক্স ফর্ম হয় যেটাকে আমরা বলি স্নেয়ার কমপ্লেক্স। হ্যাঁ, এই কমপ্লেক্সটা কী করে না, ওই প্রোটিনের ইন্টারাকশানে একটা কমপ্লেক্স ফর্ম হয়। এই কমপ্লেক্সটা কী করে না, ভেসিকেলটাকে পুল করে। কোথায় পুল করে না, প্রি সাইন্যাপটিক মেমব্রেনের দিকে ভেসিকেলগুলোকে টেনে আনে, ঠিক আছে। এবার কি হয় না, ক্যালসিয়াম এবার ঢুকতে শুরু করে। যেই ক্যালসিয়াম ঢুকতে শুরু করলো, তখন ক্যালসিয়াম ওই সাইন্যাপ্টোগ্যামিন বলে যে প্রোটিনটা আছে ভেসিকেলের গায়ে তার সাথে বাইন্ড করে। যখনই ক্যালসিয়াম সাইন্যাপ্টোগ্যামিনের সাথে বাইন্ড করলো, তখন এই মেমব্রেন ফিউশনটা শুরু হয়ে গেল, মানে ভেসিকেলের মেমব্রেনটা আর প্রি সাইন্যাপটিক টার্মিনালের যে মেমব্রেনটা সেই দুটো মিশে গিয়ে ভেসিকেলের মধ্যে যেসব কন্টেন্টগুলো আছে, নিউরোট্রান্সমিটারগুলো আছে, সেগুলো ওরা সাইন্যাপটিক ক্লেফটে ঢেলে দেয়। আচ্ছা, আগের দিন আমরা দেখেছিলাম দু ধরনের সাইন্যাপস হয়, দু ধরনের ট্রান্সমিশন হয়। দু ধরনের সাইন্যাপস যখন আছে তখন নিশ্চয়ই দু ধরনের ট্রান্সমিশন হবে, একটা হচ্ছে ইলেকট্রিক্যাল ট্রান্সমিশন আর একটা হচ্ছে কেমিক্যাল ট্রান্সমিশন, ঠিক আছে। এটা আমরা আলোচনা করেছিলাম। ইলেকট্রিক্যাল ট্রান্সমিশন বলেছিলাম যে গ্যাপ জাংশন বলে কিছু স্পেশাল স্ট্রাকচার আছে বিটুইন টু
সেল মেমব্রেন, মানে একটা প্রি সাইন্যাপটিক সেল যদি আমরা ধরি, একটা পোস্ট সাইন্যাপটিক সেল যদি ধরি, এই দুটো সেল মেমব্রেনের মধ্যে একটা স্পেশাল টাইপ অফ সেলুলার জাংশন আছে। সেই জাংশনটাকে বলা হয় গ্যাপ জাংশন, এবং এই গ্যাপ জাংশনগুলো কিছু নির্দিষ্ট প্রোটিন আছে, স্পেশাল টাইপ অফ প্রোটিন আছে, সেই প্রোটিনগুলোকে বলা হয় কনেক্সিন প্রোটিন। সেই প্রোটিনের দ্বারা এগুলো নিজেদের মধ্যে অ্যাটাচ থাকে, মানে দুটো সেল মেমব্রেন নিজেদের মধ্যে অ্যাটাচ থাকে, এবং যে কোনো ইম্পালস উইদিন ফ্র্যাকশন অফ সেকেন্ড খুব দ্রুত গতিতে উইদাউট এনি লস, এবং এদের মধ্যে ফিজিক্যাল কন্ট্যাক্ট থাকে, দুটো মেমব্রেনের মধ্যে ফিজিক্যাল কন্ট্যাক্ট থাকে, উইদাউট এনি লস এরা প্রিসাইন্যাপটিক সেল থেকে পোস্ট সাইন্যাপটিক সেলে খুব দ্রুত গতিতে ইম্পালসটা ট্রান্সমিটেড হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, এখানে কেমিক্যাল সাইন্যাপস, যেহেতু ইলেকট্রিক্যাল ট্রান্সমিশন বললাম, কেমিক্যাল ট্রান্সমিশনে আমরা আগেও দেখেছি কী হচ্ছে, রাইট? আচ্ছা, দেখিনি একবার যে এখানে তোমাদের আগে একটা ম্যাটেরিয়াল দিয়েছিলাম। তো প্রথমে কী হচ্ছে না, নার্ভ ইম্পালসটা কী হচ্ছে না, সাইন্যাপটিক এন্ড বাল্বে প্রথমে এসে ওটা পৌঁছচ্ছে। তো যখন সাইন্যাপটিক এন্ড বাল্বে, মানে প্রি সাইন্যাপটিক যে টার্মিনালটা আর কি, সেখানে যখন এসে পৌঁছচ্ছে, তখন একটা ডিপোলারাইজেশন ফেজ অফ নার্ভ ইম্পালস আসছে। সেই ডিপোলারাইজেশন ফেজটা কী করছে না, ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল যেগুলো কিনা প্রি সাইন্যাপটিক মেমব্রেনে ছিল সেগুলোকে খুলে দিচ্ছে। ঠিক আছে? এই ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেলগুলো যখন খুলে যাচ্ছে তখন ক্যালসিয়াম ইনফ্লাক্স হচ্ছে, রাইট? তো ক্যালসিয়াম ইনফ্লাক্স হলে এই যে প্রিসাইন্যাপটিক যে মেমব্রেন আছে তার যে ক্যালসিয়াম কনসেন্ট্রেশন ছিল, ইন্ট্রাসেলুলার ক্যালসিয়াম কনসেন্ট্রেশনটা এটা বেড়ে যাচ্ছে, এবং এইটা ইট ট্রিগার্স আ সিগনাল উইচ কজেস এক্সোসাইটোসিস অফ দ্য সাইন্যাপটিক ভেসিকলস। ঠিক আছে? তাহলে ভেসিক্যাল মেমব্রেনগুলো কী করছে, তারপর মার্জেস উইথ দ্য প্লাজমা মেমব্রেন অ্যান্ড নিউরোট্রান্সমিটার মলিকিউলস উইন দ্য ভেসিকলস আর রিলিজড ইনটু দ্য সাইন্যাপটিক ক্লেভ। ঠিক আছে? এবার এই নিউরোট্রান্সমিটার মলিকিউলগুলো এরা ডিফিউজ করবে থ্রু দ্য সাইন্যাপটিক ক্লেভ, এবং দে উইল বাইন্ড টু আ নিউরোট্রান্সমিটার রিসেপ্টর ইন দ্য পোস্ট সাইন্যাপটিক মেমব্রেন। তো বাইন্ডিং অফ দ্য নিউরোট্রান্সমিটার মলিকিউল যখন রিসেপ্টারের সাথে বাইন্ড করবে নিউরোট্রান্সমিটারটা, তখন লাইগ্যান্ড গেটেড যে চ্যানেলগুলো আছে সেগুলো চ্যানেলগুলো খুলে যাবে রিসেপ্টারের সাথে, যেগুলো লিঙ্কড আছে, যেসব লাইগ্যান্ড গেটেড আয়ন চ্যানেলগুলো লিঙ্কড আছে সেগুলো খুলে যাবে, হ্যাঁ, এবং পার্টিকুলার আয়ন্সকে ইট উইল অ্যালাউ টু ফ্লো ফ্রম দ্য অ্যাক্রস দ্য মেমব্রেন। ওকে, so ions flow through the open channels and voltage across the membrane changes. আমরা জানি একটা রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল থাকে, তো রেস্টিং মেমব্রেন পোটেনশিয়ালটা চেঞ্জ হয়ে যাবে যখন আয়ন্স মুভ করবে, রাইট? যদি সোডিয়াম আয়ন ভেতরে আসে তাহলে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়ালটা আমরা জানি নেগেটিভ থাকে, সেটা আস্তে আস্তে পজিটিভের দিকে যাবে এবং ডিপোলারাইজেশন হয়ে যাবে। ঠিক আছে? এটাকে বলা হয় পোস্ট সাইন্যাপটিক পোটেনশিয়াল। এই পোস্ট সাইন্যাপটিক পোটেনশিয়ালটা ডিপেন্ডিং আপন দ্য টাইপ অফ নিউরোট্রান্সমিটারটা এক্সাইটেটরি না ইনহিবিটরি, ডিপেন্ডিং আপন দ্য টাইপ অফ নিউরোট্রান্সমিটার, এই পোস্ট সাইন্যাপটিক পোটেনশিয়ালটা ইট ক্যান বি আ ডিপোলারাইজিং post-synaptic potential or it may be a hyperpolarizing post-synaptic potential. ঠিক আছে? আর ডিপোলারাইজেশন পোস্ট-synaptic potential যদি দেখা যায় তাহলে এটা একটা যখন থ্রেশহোল্ড রিচ করবে তখন ইট উইল ট্রিগার অ্যান অ্যাকশন পোটেনশিয়াল। আচ্ছা, এখানে দেখো ওই যে লাইগ্যান্ড গেটের যে আয়ন চ্যানেলগুলোর কথা আমি বলছিলাম, যে লাইগ্যান্ড গেটের আয়ন চ্যানেল, এখানে কেমিক্যাল সাইন্যাপসে আমরা আগের দিনও দেখেছিলাম যে অ্যাসিডাইলকোলিন চ্যানেল আছে, এবং এই অ্যাসিডাইলকোলিন চ্যানেলগুলো কী করে না, দু মলিকিউল অ্যাসিডাইলকোলিন বাইন্ড করে, দু মলিকিউল অ্যাসিডাইলকোলিন বাইন্ড করলে ওদের সাথে যে আয়ন চ্যানেলটা লিঙ্কড আছে সেটা হচ্ছে সোডিয়াম আয়ন চ্যানেল, সোডিয়াম আয়ন চ্যানেলকে খুলে দেয়। তো সোডিয়াম আয়ন ভেতরে ঢোকে, সেলের ভেতরে ঢোকে, পোস্ট সাইন্যাপটিক নিউরনের ভেতরে ঢোকে এবং ডিপোলারাইজেশন করায়, রাইট? আচ্ছা, এখানে আবার দু ধরনের আমাদের পোস্ট সাইন্যাপটিক পোটেনশিয়াল আছে। এক ধরনের আমি যেটাই বললাম আগে, যে যদি নিউরোট্রান্সমিটারটা এক্সাইটেটরি নেচার হয় তাহলে সে এক্সাইটেটরি পোস্ট সাইন্যাপটিক পোটেনশিয়াল জেনারেট করবে। ঠিক আছে? তো দেখে নিই এক্সাইটেটরি পোস্ট সাইন্যাপটিক পোটেনশিয়াল কখন হবে, যখন দ্য পোস্ট সাইন্যাপটিক মেমব্রেন ইজ ডিপোলারাইজ, রাইট? ইট ব্রিংস ইট ক্লোজার টু থ্রেশহোল্ড, মানে একটা তো থ্রেশহোল্ড পোটেনশিয়াল থাকে, সেটা যখন রিচ করে তখনই তোমার অ্যাকশন পোটেনশিয়ালটা হয়। তো এই যে পোস্ট সাইন্যাপটিক পোটেনশিয়াল যেটা আছে সেটা যদি এক্সাইটেটরি হয়, সে কী করবে না, সেটাকে থ্রেশহোল্ডের কাছে নিয়ে যেতে চাইবে। ওকে, তো যখনই থ্রেশহোল্ডের কাছে নিয়ে যেত তাহলে আরও বেশি করে ক্যাটায়ন আয়ন চ্যানেল খুলে যাবে, তাহলে পজিটিভ আয়ন চ্যানেল এখানে পাস করবে, রাইট? যেমন সোডিয়াম, পটাশিয়াম অ্যান্ড ক্যালসিয়াম এর ইনফ্লাক্স হবে, সোডিয়ামের ইনফ্লাক্স হবে, পটাশিয়ামের ইনফ্লাক্স হবে, আর ক্যালসিয়ামেরও ইনফ্লাক্স হবে। ঠিক আছে? আর ইনহিবিটরি পোস্ট সাইন্যাপটিক পোটেনশিয়াল কি না, ইট উইল লিড টু হাইপার পোলারাইজেশন, মানে আরও বেশি নেগেটিভিটি করে দেবে, রেস্টিং মেমব্রেন পোটেনশিয়ালটাকে আরও বেশি নেগেটিভ করে দেবে। ঠিক আছে? এটা কখন হয় না, যখন একটা ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার এসে তার রিসেপ্টারে বসে, তখন লাইগ্যান্ড গেটেড লাইগ্যান্ড গেটেড ক্লোরাইড অ্যান্ড পটাশিয়াম চ্যানেল, এই চ্যানেলগুলো খুলে যাবে এবং পোস্ট সাইন্যাপটিক মেমব্রেনটা আরও, পোস্ট সাইন্যাপটিক মেমব্রেনের যে পোটেনশিয়ালটা আছে সেটা আরও বেশি নেগেটিভ উইথ রেসপেক্ট টু দ্য রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল, আরও বেশি নেগেটিভ হয়ে যাবে। ঠিক আছে? তো এটা হচ্ছে ইনহিবিটরি পোস্ট সাইন্যাপটিক পোটেনশিয়াল। চলো এখানে দেখো, এখানে দেখিয়েছে খুব সুন্দর, এখানে একটা এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার গ্লুটামেট হচ্ছে একটা এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার। গ্লুটামেট যখন তার রিসেপ্টারের সাথে বাইন্ড করছে, দেখো আম্পার রিসেপ্টার আছে গ্লুটামেটের, আর এনএমডিএ রিসেপ্টার আছে। অ্যাম্পার রিসেপ্টারসগুলো কি না, তারা সোডিয়াম, দে আর লিঙ্কড উইথ সোডিয়াম চ্যানেল, আর এনএমডিএ যে রিসেপ্টারগুলো আছে দে আর লিঙ্কড উইথ ক্যালসিয়াম চ্যানেল। ঠিক আছে?
তো এরা কী করছে না সোডিয়াম ইনফ্লাক্স করাচ্ছে, ক্যালসিয়াম ইনফ্লাক্স করাচ্ছে, কারণ সোডিয়াম আর ক্যালসিয়াম দুটোই আমরা জানি এক্সট্রাসেলুলার ফ্লুইডে বেশি থাকে, তো ইনফ্লাক্স করাচ্ছে, হ্যাঁ, আর খুব কম পরিমাণে পটাশিয়াম ইনফ্লাক্সও করাচ্ছে। তো তাতে কোনো এফেক্ট পড়ছে না, কারণ বেশি মাত্রা করে পজিটিভ আয়ন ভেতরে ঢুকছে বলে এটা একটা এক্সাইটেটরি পোস্ট সাইন্যাপটিক পোটেনশিয়াল জেনারেট করছে, রাইট। তো এবার ইনহিবিটরি সাইন্যাপসে দেখো গাবা বা গ্লাইসিন হচ্ছে আমরা জানি ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার। তো যখন এই নিউরোট্রান্সমিটারগুলো একটা পার্টিকুলার প্রিসাইন্যাপটিক নিউরন থেকে, হ্যাঁ, যেটা কিনা একটা গাবার্জিক নিউরন বা গ্লাইসিনার্জিক নিউরন, হ্যাঁ, সেই সব নিউরন থেকে যখন এই গাবা বা গ্লাইসিন নিউরোট্রান্সমিটারগুলো রিলিজ হয়, তখন কী হয় না, তারা তাদের নির্দিষ্ট রিসেপ্টরের সাথে বাইন্ড করে। তো তাদের নির্দিষ্ট রিসেপ্টরের সাথে বাইন্ড করলে আমি আগেই বলেছি যে কী হবে না, যখন কোনো ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার তার রিসেপ্টরের সাথে বাইন্ড করে, তখন জেনারেলি পটাশিয়াম আয়ন চ্যানেল আর ক্লোরাইড আয়ন চ্যানেল খুলে। দেখো পটাশিয়াম আয়ন চ্যানেল খুলে গেছে, এখানে কী হচ্ছে না, পটাশিয়াম ভেতর থেকে, যেহেতু ভেতরে ইন্ট্রাসেলুলার কনসেন্ট্রেশন ইজ হায়ার, তো ভেতর থেকে ডিফিউজ করে বাইরে চলে আসছে, তাহলে পজিটিভ আয়ন বেরিয়ে যাচ্ছে, আর বেশি মাত্রায় নেগেটিভ আয়ন ভেতরে ঢুকছে। নেগেটিভ আয়নটা কি না, ক্লোরাইড আয়ন, রাইট। তো ক্লোরাইড আয়ন আমাদের ইসিএফে মানে এক্সট্রাসেলুলার ফ্লুইডে বেশি আছে, আর আইসিএফে কম আছে, তো বেশি মাত্রায় ক্লোরাইড ভেতরে ঢুকছে। তাহলে কী হচ্ছে না, একদিকে পজিটিভ বেরিয়েছে আর একদিকে নেগেটিভ ঢুকছে, তাহলে বেশি করে যে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়ালটা আমাদের -90 মিলিভোল্ট ছিল, সেটা আরও বেশি করে আমাদের নেগেটিভ হয়ে যাচ্ছে। তো এটাকে আমরা বলছি হাইপার পোলারাইজেশন, অ্যান্ড ইট লিডস টু জেনারেশন অফ অ্যান ইনহিবিটরি পোস্ট সাইন্যাপটিক পোটেনশিয়াল। ওকে, আচ্ছা, এবার চলে আসি আমরা কিছু সাইন্যাপ্টোপ্যাথিস বলে আর কি, হ্যাঁ, সাইন্যাপটিক ট্রান্সমিশনের যেসব ডিসঅর্ডার, সেই ডিসঅর্ডারগুলো দেখে নিই কী কী আছে না। প্রথম ডিসঅর্ডারটা হচ্ছে এপিলেপসি। এপিলেপসি মানে কি না, এপিলেপসি একটা রেকারিং, হ্যাঁ, এপিসোড অফ অ্যাবনর্মাল ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি, মানে মাঝে মধ্যেই ঝাঁকুনি দেয়, ঠিক আছে, সিজার্স হয়, এই ঝাঁকুনিগুলোকে বলা হয় সিজার, ঠিক আছে। তো জেনারেলাইজ সিজার হতে পারে বা লোকালাইজড ফোকাল একটা পার্টিকুলার জায়গা থেকে সিজারগুলো আসতে পারে, রাইট। এবং এইগুলো কেন হয় না, এইগুলো জেনারেলি এক্সাইটেটরি যে সাইনাপসগুলো আছে, সেই সাইনাপসগুলো বা এক্সাইটেটরি যে নিউরোট্রান্সমিটারগুলো আছে, সেই নিউরোট্রান্সমিটারগুলো পার্টিকুলারলি ব্রেনের একটা জায়গায় বেশি করে সিক্রিট হয়, তার জন্য এক্সাইটেটরি সাইনাপসগুলো বেশি কাজ করে। অন দ্য কন্ট্রারি ইনহিবিটরি যেসব সাইনাপসগুলো, সেগুলো একদমই কাজ করে না, তার জন্যেই এরম এক্স্যাগারেটেড একটা সিজার বা মুভমেন্ট হয়, রাইট। নেক্সট হচ্ছে অ্যালজাইমার ডিজিজ। অ্যালজাইমার ডিজিজ আমরা জানি যে একটা ডিজিজ যেটা হলে কিনা ডেমেনশিয়া মানে হচ্ছে সব কিছু ভুলে যায়, হ্যাঁ, খুব মানে মানুষটা বুঝতেই পারে না যে সে কোথায় আছে, কী করছে, কিছুই মনে থাকে না তার, ঠিক আছে। ডেমেনশিয়া মানে হচ্ছে মেমোরি লস, রাইট। এবং এটা কেন হয় না, একটা অ্যাবনর্মাল প্রোটিন যেটাকে বলে বিটা অ্যামাইলয়েড প্রোটিন, এটা অ্যাকুমুলেট করে যায় কিছু কিছু নিউরনে, হ্যাঁ, এবং কি এর সিমটম না প্রোগ্রেসিভ মেমোরি ল্যাপসেস আর ডিমেনশিয়া হয়, রাইট। আচ্ছা, নেক্সট আরেকটা দেখো, আরেকটা ডিজিজ যেটা হয় সেটা হচ্ছে পার্কিনসন ডিজিজ। এখানে কী হয় না, এখানে ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার, হ্যাঁ, রিলিজিং যে নিউরন, যেমন ডোপামিন হচ্ছে একটা ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার, তো ডোপামিন রিলিজিং যেসব নিউরন আছে, সেসব নিউরনগুলো নষ্ট হয়ে যায় ব্রেনের মধ্যে, ঠিক আছে। এবং তার জন্য কী হয় না, একটা ডিজেনারেটিভ ডিসঅর্ডার, মানে হচ্ছে নিউরনগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যায় আর মোটর অ্যাক্টিভিটিটা এফেক্ট করে, ঠিক আছে। পার্কিনসন ডিজিজেরও এক্স্যাগারেটেড মুভমেন্ট দেখায় মাঝে মধ্যে, মানে খুব মানে শক্ত হয়ে থাকে আর কি, স্টিফ হয়ে থাকে তার মাসেলগুলো। ওকে, চলো দেখে নিই এটিওলজিগুলো। এখানে হচ্ছে এপিলেপসি কেন হচ্ছে, আমি আগেই বলেছি না, এখানে এক্সেস অফ এক্সাইটেটরি অ্যাক্টিভিটি হচ্ছে, কারণ এই যে অ্যাসিটাইল কোলিন আর গ্লুটামেট, যেগুলো কিনা এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার এবং এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার রিলিজিং নিউরন, হ্যাঁ, তাদের সাইন্যাপটিক অ্যাক্টিভিটি বেশি মাত্রায় হচ্ছে কম্পেয়ার টু ইনহিবিটরি যেসব সাইনাপসেসগুলো আছে, সেগুলো কম হচ্ছে। এবং তার জন্য কী হচ্ছে না, একটা মানে কী বলবো, রেকারিং একটা সিজার্স আর কি, মানে ঝাঁকুনি টাইপের একটা দেখা দেয় পেশেন্টের মধ্যে। ওকে, আচ্ছা, অ্যালজাইমার ডিজিজ কি না, অ্যালজাইমার ডিজিজে দেখো এতগুলো পয়েন্ট আছে, এতগুলো তার সিমটমস আছে, কী কী, মেমোরি লস হয়, কোনো কাজ করতে গিয়ে অসুবিধা হয়, হ্যাঁ, কথা বলতে পারে না, কেন কথা মনে রাখতে পারে না সে, ডিসওরিয়েন্টেশন টু টাইম অ্যান্ড প্লেস, কখন কটা বাজছে, কোন জায়গায় আছে সেটা বুঝতে পারে না, হ্যাঁ, পুয়ার ও ডিক্রিজ জাজমেন্ট হয়, হ্যাঁ, অ্যাবস্ট্র্যাক্ট থিঙ্কিং হয়, থিঙ্কিং করতে পারে না, ঠিক আছে, ভাবতে পারে না, কিছু কিছু জিনিস এক জায়গায় রাখলো, কোথায় রাখলো ভুলে যায়, হ্যাঁ, মুড বিহেভিয়ারে চেঞ্জ হয়, পার্সোনালিটিতে চেঞ্জ থাকে, এবং কোনো কিছু করার ইচ্ছেটাও নষ্ট হয়ে যায়। তো এইগুলো হচ্ছে সিমটম। এগুলো কেন হচ্ছে দেখো, আগেই বলেছি যে কিছু প্রোটিন তৈরি হয়, যেমন এখানে দেখো জেনারেলি দুই ধরনের প্রোটিন, একটা হচ্ছে টাউ প্রোটিন। এই টাউ প্রোটিনগুলো কী হয় না, এরা এই টাউ প্রোটিনগুলো জেনারেলি মাইক্রোটিউবিল, তোমরা জানো সেলের ভেতরে একটা অর্গানেল আছে, সেটাকে আমরা বলি মাইক্রোটিউবিল। এই মাইক্রোটিউবিলগুলো সেলুলার ট্রান্সপোর্টে হেল্প করে। তো এই মাইক্রোটিউবিলের মধ্যে এক ধরনের প্রোটিন আছে, সেটা হচ্ছে টাউ প্রোটিন, রাইট। তো নিউরনের মধ্যেও মাইক্রোটিউবিল আছে, তার মধ্যেও টাউ প্রোটিন আছে। তো এই টাউ প্রোটিনগুলো কী হয় না, এরা
একসাথে ক্লাম্প করে যায়। দেখো ভেতরে ডিপোজিটস অফ টাউ প্রোটিন, জেনারেলি এরা মাইক্রোটিউবিলের মধ্যে থাকে, ডিস্ট্রিবিউটেড থাকে এবং মাইক্রোটিউবিলের স্ট্রাকচারটাকে ধরে রাখতে সাহায্য করে, রাইট? তো এই মাইক্রোটিউবিল থেকে কী যেন একটা হয়, এই যখন অ্যালজাইমার হয় তো তার কিছু একটা মলিকুলার মেকানিজমের জন্য, মলিকুলার বেসিসের জন্য কী হয় না, এই টাউ প্রোটিনগুলো এই মাইক্রোটিউবিল থেকে সরে গিয়ে তারা নিজেরা একত্র হয়ে যায়, ডিপোজিট তৈরি করে নেয় ওই নিউরনের মধ্যে, ঠিক আছে? তার জন্য কী হয় না, মাইক্রোটিউবিলগুলো নষ্ট হয়ে যাবে। মাইক্রোটিউবিলগুলো যখন নষ্ট হয়ে যায় তখন সেলুলার ট্রান্সপোর্টটা নষ্ট হয়ে যায়। সেলুলার ট্রান্সপোর্ট নষ্ট হলে তখন ওই যে ভেসিকেলগুলো যে মানে নিউরো ট্রান্সমিটার যে এক জায়গায় তৈরি হবে আর এক জায়গায় যাবে টু বি রিলিজড ফ্রম দ্য প্রিসাইনাপটিক টার্মিনাল, সেই পাথওয়েটা, সেই ট্রান্সপোর্ট মেকানিজমটা নষ্ট হয়ে যায়। সেই ট্রান্সপোর্ট মেকানিজমটা নষ্ট হলে সাইন্যাপটিক ট্রান্সমিশনই বন্ধ হয়ে যাবে। এবং আরেক ধরনের দেখো, আরেক ধরনের হচ্ছে এই বিটা অ্যামোলয়েড প্রোটিন। হ্যাঁ, এই বিটা অ্যামোলয়েড প্রোটিনগুলো আমাদের এই নিউরনের যে মেমব্রেন আছে, এই নিউরনের মেমব্রেনের কাছাকাছি থাকে, ঠিক আছে? তো এই বিটা অ্যামোলয়েড প্রোটিনগুলো কী হয় না, এগুলো নষ্ট হয়ে গিয়ে তারা কী করে না, তারা সেলের বাইরে বেরিয়ে যায়, ঠিক আছে? সেলের ভেতর থেকে সেলের বাইরে বেরিয়ে যায় এবং তারাও একটা ডিপোজিট তৈরি করে, এবং ডিপোজিট তৈরি করে তারা মানে ইন্টার নিউরোনাল স্পেসেসগুলোয় তারা জমা হতে থাকে, ঠিক আছে? একটা নিউরন আর একটা নিউরনের মধ্যখানে যে জায়গাটা আছে সেখানে দেখো তারা জমা হতে থাকে, এবং তার জন্য কী হয় না, তার জন্য সাইন্যাপটিক ট্রান্সমিশন বিটুইন নিউরন। ধরো এই নিউরনটা ওই নিউরনের সাথে কন্ট্যাক্ট করবে, কিন্তু মধ্যখানে যদি এরম ডিপোজিট অফ অ্যামোলয়েড বিটা প্রোটিন থাকে তাহলে কী হবে না, ও গিয়ে ওর মেমব্রেনের সাথেও কন্ট্যাক্ট করতে পারবে না, ঠিক আছে, সাইন্যাপটিক ট্রান্সমিশনের জন্য, রাইট? তো তার জন্য কী হয়, সাইন্যাপটিক ট্রান্সমিশন ব্যাহত হয় এবং তার জন্য এই অ্যালজাইমার ডিজিজটা দেখা যায়। এর জন্য কী হয়, নিউরনগুলো আস্তে আস্তে ডিজেনারেটও করে যায়, ঠিক আছে? আমরা জানি যে মেমোরি কেন হয়, মেমোরি হচ্ছে কিচ্ছু না, মেমোরি হচ্ছে সাইন্যাপটিক ট্রান্সমিশন, রাইট? সাইন্যাপটিক ট্রান্সমিশন অফ ইনফরমেশন, যেটা কিনা নিউরো ট্রান্সমিটারের দ্বারা ফ্লো করে, ওকে? তো সেই সাইন্যাপটিক ট্রান্সমিশনই যদি বন্ধ হয়ে যায় তাহলে আর মেমোরি সে মনে রাখবে কী করে? ওই জন্য তার ডিমেনশিয়া হচ্ছে, রাইট? সে মনে রাখতে পারছে না কিছু, মেমোরি লস হচ্ছে। আচ্ছা, এবার চল হচ্ছে পার্কিনসন ডিজিজ। পার্কিনসন ডিজিজে কী হচ্ছে না, ইনহিবিটরি যেসব নিউরো ট্রান্সমিটারগুলো ছিল, যেমন ডোপামিন, হ্যাঁ, ডোপামিনার্জিক যেসব নিউরনগুলো আছে সেই নিউরনগুলো নষ্ট হয়ে যায়। তো সেই নিউরনগুলো নষ্ট হলে তারা কী হবে না, সবসময় তারা কী করবে, তাদের যে ইনহিবিটরি রোলটা ছিল কোনো একটা পাথওয়েতে, ধরো এই যে যেমন এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট, এরা কী করে, এরা বডি মুভমেন্টকে কন্ট্রোল করে, ঠিক আছে? এবার এই এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্টের যেসব নিউরনগুলো আছে তাকে ইনহিবিট করে হচ্ছে ডোপামিনার্জিক যেসব নিউরনগুলো, এই নাইগ্রো সাবস্ট্যান্সিয়া নাইগ্রাতে যেসব ডোপামিনার্জিক সাবস্ট্যান্সিয়া নাইগ্রা হচ্ছে একটা ব্রেনের একটা রিজন, সেখানে যেসব ডোপামিনার্জিক নিউরনগুলো আছে তারা এই এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্টের নিউরনগুলোকে কন্ট্রোল করে, ইনহিবিট করে, ঠিক আছে? তো এই ইনহিবিশনটা যখন সরে যায়, যেহেতু ডোপামিনার্জিক নিউরনগুলো নষ্ট হয়ে যাচ্ছে আর ডোপামিনা সিক্রিট হচ্ছে না, তো এই ইনহিবিশনটা সরে যাবে। এই ইনহিবিশনটা সরে গেলে প্রচণ্ড পরিমাণে এক্সাইটেটরি, হ্যাঁ, ইম্পালসেস উইল বি ট্রান্সমিটেড টু দ্য মাসেলস, ঠিক আছে? যেহেতু ওই এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট কোনো ইনহিবিটরি ইনপুট কোথা থেকে পাচ্ছে না, বিকজ অফ লস অফ দ্য ডোপামিনার্জিক ইনহিবিটরি নিউরনস, হ্যাঁ, তার জন্য কী হবে না, তার যে এক্সাইটেটরি অ্যাক্টিভিটি সেটা প্রচণ্ডভাবে বৃদ্ধি পাবে এবং সেই গিয়ে মাসেলকে প্রচণ্ডভাবে এক্সাইট করবে। তার জন্য কী হবে, মাসেল সবসময় একটা কন্ট্রাক্টেড স্টেটে থাকবে এবং রিল্যাক্স করবে না, ঠিক আছে? তো সেটাই পার্কিনসন ডিজিজে হয়, সবসময় একটা এক্সাজারেটেড কন্ট্রাক্টেড স্টেট আমরা পেয়ে থাকি পার্কিনসন ডিজিজে, ঠিক আছে? তো এখানে দেখো কী হচ্ছে না, নর্মাল নিউরনে কী হচ্ছে না, এই যে ইনহিবিটরি যে নিউরো ট্রান্সমিটারগুলো তারা কী করছে না, এই যে নর্মাল যে মুভমেন্ট সেটাকে কন্ট্রোল করছে, রাইট? আর পার্কিনসন এফেক্টেড নিউরনে কী হচ্ছে, দেখো ডোপামিনের পরিমাণ অনেক কমে যাচ্ছে, কারণ ডোপামিনার্জিক নিউরনগুলোই নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? তার জন্য কী হচ্ছে না, বেশি মাত্রায় মুভমেন্ট হচ্ছে, যেহেতু ইনহিবিশন হচ্ছে না, বেশি মাত্রায় মুভমেন্ট হচ্ছে এবং সেটা একটা এক্সাজারেটেড মানে মারাত্মক একটা মানের আর কি, খুবই বেশি মাত্রায় আর কি মুভমেন্টটা হচ্ছে, যেটাকে না কন্ট্রোল করা যায় না, ঠিক আছে? তো এই মুভমেন্ট ডিসঅর্ডার্সগুলো দেখা যায়। তো কালকের টপিক তোমাদের এটাই থাকবে, এই টপিকটাই থাকবে।